হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকেই স্বাগত। আজকের এই ইম্পর্টেন্ট শোতে আশা করি WBSLSTর ফর্ম ফিল আপ অনেকেই করে ফেলেছো, আবার অনেকে এখনো করনি, কারণ বেশ কিছু প্রশ্ন তোমাদের মধ্যে দানা বাঁধছে। যেমন সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই একদিন আগেই যে ওবিসি কেস সংক্রান্ত 100 রোস্টার পয়েন্ট, সেই 100 রোস্টার নিয়েও আমরা দেখেছিলাম যে হাইকোর্টের স্থগিতাদেশ, ফলে আমাদের মধ্যে প্রশ্ন এবং কেউ কেউ তো বলাও শুরু করে দিয়েছে যে এসএলএসটি পরীক্ষা তাহলে এবার আর হচ্ছে না, এসএলএসটি পরীক্ষায় বাধা দেখা গেল। এটা কি সত্যি? প্রথমে উত্তরটা বলে দিই, না, বিস্তারিত পরে আলোচনা করছি। নাম্বার 2, 2016 সালের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের অনেকের বয়স কিন্তু 40 ওভার হয়ে গেছে, তাহলে তারা কি পরীক্ষায় বসতে পারবে? কোশ্চেন নাম্বার 2। আর 3 নম্বর হচ্ছে, এখন আমরা অনেকেই বুঝতেই পারছি না যে আমার কাছে মানে তোমার রেজাল্ট আছে কিন্তু সার্টিফিকেট নেই, তাহলে আমি কি এলিজিবল, মানে আমি কি ফর্মটা ফিল আপ করতে পারবো? সার্টিফিকেট তো পাইনি, তাহলে ফর্মটা কি ফিল আপ করতে পারবো? বা কি কি ডকুমেন্টস লাগবে আমার, এই ডকুমেন্টসগুলো না থাকলে আমি ফর্ম ফিল আপই করতে পারবো না। তারও একটা সঠিক লিস্ট তোমাদের কাছে এই মুহূর্তেও নেই। তাই এই 3টে প্রশ্নের মধ্যে যদি কোনো একটা প্রশ্ন তোমাকে ফর্ম ফিল আপ করতে বাধা সৃষ্টি করছে, তোমার মনে দ্বন্দ্ব সৃষ্টি করছে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আর তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই 3টে প্রশ্নের উত্তর খুব সহজেই তোমাদের সামনে দিয়ে দেবো এবং তোমাদের নেক্সট ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হবে না। তো চলো একে একে করে আমরা শুরু করি। আর তোমাদের একটা কাজ আছে, সেটা হলো যারা যারা এই সেশনটি দেখছো একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিও এবং তার পাশাপাশি অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ইনফরমেটিভ ইনফরমেশন তোমার কাছে খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন চলে আসতে পারে যখনই আমরা সেই শোটা করে দিই। তো চলো লেটস স্টার্ট, শুরু করি। প্রথমত বলে রাখি ওবিসি কেস নিয়ে একটু প্রথমটাই বলি, কারণ এটা খুব টাটকা গল্প একটা। আমরা ওবিসি সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখেছি। প্রথমে 140টি, তারপরে 100 রোস্টার পয়েন্ট। এই 100 রোস্টার পয়েন্টকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশ অনুসারে। তবে এই যে ওবিসি সংক্রান্ত যে নিষেধাজ্ঞা, সেটা আমাদের এসএলএসটির ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি পড়েছে বা পড়তে পারে? আমি বলবো না, একেবারেও কোথাও কিন্তু মেনশন করা হয়নি। নির্দ্বিধায় ফর্ম ফিল আপ চলছে, কোনো রকম অসুবিধার খবর এই মুহূর্তেও আমাদের কাছে আসেনি। সুতরাং কোনো রকম সমস্যা কিন্তু ওই ওবিসি কেস নিয়ে তোমাদের এসএলএসটি পরীক্ষায় বাধা দান করবে না। যথাযথ সময়ে ফর্ম ফিল আপ কমপ্লিট হবে, যথাযথ সময় পরীক্ষা হবে, রেজাল্ট আউট হবে, কাউন্সিলিং হবে, জয়েন্টও হয়ে যাবে। সুতরাং তোমাদের এই ওবিসি সংক্রান্ত কোনো বিষয় ভাবার দরকারই নেই। আর যদি কোথাও সোশ্যাল মিডিয়াতে এই রকম কোনো পোস্ট দেখো, এড়িয়ে চলো, কারণ এই কথাগুলো তোমাদের দিকভ্রষ্ট করছে, তোমাদের চিন্তা ভাবনাকে একেবারে নষ্ট করে দিচ্ছে, পড়ার শক্তিকে ম্লান করে দিচ্ছে। তাই একেবারেই ওই রকম পোস্ট সংক্রান্ত ভিডিওগুলো দেখার কোনোই দরকার নেই, কারণ এগুলো হয়নি। সুতরাং তোমাদের এসএলএসটির ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি হবে না ওবিসি কেস নিয়ে, ঠিক আছে? নাম্বার 2, ফর্ম ফিল আপ করতে কি কি লাগবে? আমাকে অনেকেই কল করেছো যারা অনেক দূরে আসো, কোনো সূত্রে, বিবাহ সূত্রে বা কোনো কর্মের সূত্রে, তোমরা ওখান থেকেই ফর্ম ফিল আপ করবে, এখানে আসতে পারছো না, তোমার কাছে সার্টিফিকেট নেই, মার্কশিট আছে, তুমি কি ফর্ম ফিল আপ করতে পারবে? এরকম একাধিক প্রশ্ন আমাদের কাছে এসছে। তাই আমি একদম ঠিক করেছি এরকম ছোট ছোট পার্ট নিয়ে তোমাদের কাছে এক একটা করে ভিডিও দিয়ে দেবো, কারণ একবারে ওই 28 মিনিটের ভিডিও তোমরা ঘুলিয়ে ফেলছো। তাই ছোট ছোট পার্টে তোমাদের বলে দিলে 2, 1, 3টে করে প্রশ্ন তোমাদের মনে থাকবে। তো প্রথমেই কি কি ডকুমেন্টস লাগছে সেটা বলি। এই যে আমি ছবিটা তুলে এনেছি, এটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে, আমি প্রথম দিনই তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, বসিওর দিয়ে দেখিয়েছিলাম। কিন্তু এখন যদি তুমি www.westbengalssc.com যাও এবং ওল্ড ওয়েবসাইটে ক্লিক করো, তাহলে এই পেজটা খুলবে না এখন আর, ঠিক আছে? কেন খুলবে না এটা আমি জানি না, তবে তার বিনিময়ে কি করা হয়েছে, ওই পেজটা না খোলার ফলে নিচে কিছু প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলোকে ক্লিক করলে উত্তর তুমি পাবে। কিন্তু এই পিডিএফটা তুমি এই মুহূর্তে আর পাবে না, বসিওরটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না।
সেই বসিওর থেকেই আমি কিছু পার্ট তোমাদের কেটে এনে দেখাচ্ছি। দেখো কি আছে, কি কি লাগবে। সবার আগে একটু মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, কারণ একবার ফর্ম ফিল আপ করে ব্যাক করে তুমি আর ফর্ম কিন্তু করতে পারবে না, তখন ফর্ম ক্যান্সেল হয়ে যাবে। নাম্বার ওয়ান যেটা রাখবে সেটা হচ্ছে কি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যান্ডিডেটের নেম। এটা ভেরি মাচ রিকোয়ার্ড, ভীষণ দরকার। এটা কি করতে হবে এর জন্য, তোমার যে সার্টিফিকেট আছে, মানে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এইখানে রেজিস্টার যে নামটা রয়েছে তোমার, সেটা তোমার এবং তোমার গার্জিয়ানের নাম, যেটা বাবা অথবা মার কলমে তোমরা ফিল করবে, সেটা যেটা যার রয়েছে। অর্থাৎ দেখা গেল হচ্ছে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বাবার আছে নাম, তাহলে তোমার ওখানে বাবার নামটা ফিল আপ করাটাই শ্রেয়, ঠিক আছে? তো সেটা রয়েছে। আর কি রয়েছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এটা তুমি মাধ্যমিক মানে হিসেবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটাকে পুট করতে পারবে এখানে, ঠিক আছে? আধার কার্ড পুট করা যেতে পারে, তবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডটাই ঠিক আছে। ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, তুমি ইচ্ছা করলে বাবার নাম, ইচ্ছা করলে মার নাম ব্যবহার করা যাবে না। যেটা তুমি ব্যবহার করবে সেটা যাতে তোমার মাধ্যমিক পরীক্ষায় বা ইকুইভ্যালেন্ট যে সার্টিফিকেট আছে সেখানে যাতে সেটা মানে থাকে নামটা, সেটাই। তাহলে এখানে তুমি ডকুমেন্টস হিসাবে মাধ্যমিকের তুমি সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডকে রাখতে পারো। পোস্ট অফ অ্যাপ্লাইড, তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, ঠিক আছে? অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু দুটো পরীক্ষার জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে, এটা কোনো রকম বাধকতা কিন্তু নেই। বারবার বলছি, একজন ক্যান্ডিডেট ইচ্ছা করলে দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ করতে পারে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে তাদের ফিস দিতে হবে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্ষেত্রে 500 টাকা, এসসি এসটির ক্ষেত্রে 200 টাকা, ঠিক আছে? সুতরাং পরীক্ষা যদি একদিনে হয়ে যায় তাহলে সম্ভব নয়, পরীক্ষা যদি দুদিনে হয় তাহলে তুমি দুটো পরীক্ষায় দিতে পারবে। ওকে, প্রিভিয়াস রোল নাম্বার কাদের জন্য, যা মানে তোমার যারা ফার্স্ট এসএলএসটি তে ছিলে। দেখো, অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, ঠিক আছে? অনলি হু, কারা রোল নাম্বারটা দেবে, অনলি। অনেকে ভাবছো আমি 2016 সালের পরীক্ষায় বসেছি তো আমি পুরোনো অ্যাডমিট কার্ড এনে বসে পড়ি, এখানে কিন্তু সেই কথার কি বলা আছে দেখে নাও, কি আছে, অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, ঠিক আছে, ইন ফার্স্ট এসএলএসটি 2016 ফর ক্লাস 9 to 12। তার মানে যেই 2016 সালের যেই সমস্ত ক্যান্ডিডেটরা, ঠিক আছে, অ্যাপয়েন্ট হয়েছে, ঠিক আছে, নিযুক্ত হয়েছে, অ্যাপয়েন্টেড, তারাই শুধুমাত্র তাদের রোল নাম্বার কিন্তু পুট করবে। দেখো লেখা আছে কি, প্রিভিয়াস রোল নাম্বার, অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড মানে যিনি অ্যাপয়েন্ট হয়েছে। তুমি কিন্তু যদি 5টা করে থাকো তাহলে অ্যাপয়েন্ট হলে না, তাহলে সেটা লাগছে না, পরিষ্কার, এটা দেখেই বুঝতে পারছি। 6 নম্বরে কি আছে, ডেট অফ ইনিশিয়াল জয়নিং ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভেল অফ এক্সপেরিয়েন্স স্কোর। যদি 10 নম্বর দেওয়া এক্সপেরিয়েন্স স্কোর তুমি পেতে চাও এবং তুমি যদি চাকরিজীবী হতে মানে হও, তাহলে সেক্ষেত্রে তোমার ডেট অফ জয়নিং যে লেটার, সে ডেট অফ জয়নিং এর ডেটটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? আর কি সাবমিশন আছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, তুমি কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, এইটা, ঠিক আছে? আর কি রয়েছে, ক্যাটাগরি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটস ওন ক্যাটাগরি, জেন্ডার অফ ক্যান্ডিডেট ফিল আপের জন্য এটা লাগছে, সাবজেক্ট অফ অ্যাপ্লাইং ফর, ঠিক আছে, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো, কি রয়েছে, equivalence of subject may be referred when uploaded, ঠিক আছে? একাডেমিক ডিটেলস, এবার তোমার দেখো আসল কথাটা, একাডেমিক ডিটেলসে কি আছে, ফুল মার্কস, মার্কস অবটেইন অর গ্রেড, পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন অর গ্রেড, ঠিক আছে? ব্র্যাকেটে কি রয়েছে দেখো, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট টু validate the conversion formula as per his claim, ঠিক আছে? পাসিং ইয়ার অফ এমপি, তার মানে তোমার পাসিং ইয়ার অফ এমপি মানে হচ্ছে কি লাগবে, তোমার সার্টিফিকেট, দেখবে সার্টিফিকেটেই তুমি কবে পাস করেছো সেটা লেখা থাকে, ঠিক আছে? তাহলে মার্কশিটও লাগছে, পাসিং ইয়ার অফ এইচএস, পাসিং ইয়ার অফ গ্র্যাজুয়েশন লেভেল অর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল, আর বোর্ড
or council or university name. তার মানে তোমাকে যে সাবমিট করতে হচ্ছে, তাহলে মাধ্যমিকের তোমার মার্কশিট লাগছে হলো মার্কস অবটেন্ডের জন্য এবং সার্টিফিকেট লাগছে, ঠিক আছে। তো এই হিসাবে এগুলো রয়েছে, অনার্স পাস সব কিছুই রয়েছে। প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, প্রফেশনাল কোয়ালিফিকেশন, তুমি যদি অন্য প্রফেশনালি কোনো কাজ করো, যেমন সেখানে তুমি মানে সেটা বিষয়ে তোমাকে লিখতে হবে প্রফেশনাল কোয়ালিফিকেশন, তুমি কিছু করেছো, ঠিক আছে, সেটা মানে প্রফেশনাল কোয়ালিফিকেশন মানে তোমাকে বিএড ডিগ্রি এখানে অ্যাপ্লাই করতে হবে, লিখতে হবে এখানে কবে তুমি পাস করেছো, কত নাম্বার পেয়েছো, কত নম্বরে পরীক্ষা হয়েছে, রিলিজিয়ন লিখতে হবে। এবং সব থেকে দরকার হচ্ছে তোমাকে আপলোডের সময় পাসপোর্ট সাইজের ফটো। এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছো, স্যার পাসপোর্ট সাইজের ফটো রঙিন আনবো নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আনবো, এটা বড় ব্যাপার। তো দেখো ভাই, রঙিনই আনো তুমি, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার নেই। আমি বলবো 30 কেবি থেকে 60 কেবি সাইজের মধ্যে, 30 কেবি থেকে 60 কেবি সাইজের মধ্যে থাকলে তুমি সেটাকে আপলোড করতে পারবে, ঠিক আছে। তাহলে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ডিউলি সাইন্ড, মানে একটা ফটো, ফটোর নিচে তোমার সই থাকবে, সই আলাদাভাবে তোমাকে স্ক্যান করতে হবে এরকম না, একটা ফটোর মধ্যে সাইজ, দেখো এখানে লেখা আছে কি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ডিউলি সাইন্ড আন্ডার অ্যাজ সফট কপি, ঠিক আছে, সিগনেচার করা ফটো, সেটা তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসগুলো তোমাকে দিতে হবে। তাহলে কি কি দিতে হলো তোমার? এক হচ্ছে ফটোগ্রাফি উইথ সিগনেচার, 30 থেকে 60 কেবির মধ্যে লাগবে তোমার। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের রেজাল্ট, লাস্ট ইয়ারের রেজাল্ট সার্টিফিকেট অথবা পোস্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সার্টিফিকেট তোমাকে বলা হয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বিএড ডিগ্রি, তোমার সার্টিফিকেট কিন্তু লাগবে উইথ, যদি সার্টিফিকেট না থাকে তো আর কিছু করার নেই, তোমার রেজাল্ট দিয়ে তোমাকে কাজ চালাতে হবে আপাতত, ঠিক আছে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? এবার প্রশ্ন হচ্ছে 2 নম্বরে যাই, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। 2 নম্বরে হচ্ছে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষার কি ফর্ম ফিল আপ করতে পারবে? যদি আমরা দেখি তাহলে কি বলছে, একটু আমরা দেখে নিই কি বলছে। এ ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাইড at second state level selection test for recruitment of teacher for class 9 and 10 and or এই জায়গাটা আমি গোল করে দিলাম, and or class 11-12 in government, ঠিক আছে, গভর্নমেন্ট এইডস অর তোমার যারা সেকেন্ডারি এডুকেশন বা হায়ার সেকেন্ডারি এডুকেশন অনলি থ্রু অনলাইন মোড। মানে একজন ক্যান্ডিডেট কিন্তু 9, 10, 11, 12 সেপারেটলি ফিল আপ করতে পারে। ধরো আমার ইচ্ছা হলো আমি শুধু 9, 10-এ বসবো, তাহলে 9, 10 ফিল আপ করতে পারবো। যদি আমার মনে হয় যে না আমি 9, 10, 11, 12 দুটোর জন্যই ফিল আপ করবো, তাহলে আমি দুটোর জন্যই কিন্তু ফিল আপ করতে পারি। তাই এখানে এই কথাটি বারবার মেনশন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে 3টে প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছি। তাহলে আর কোনো চিন্তা থাকলো না, এবার শুরু করতে পারো তোমার ফর্ম ফিল আপ। এবার আসি আমরা এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনে যদি আমরা দেখি তাহলে মিনিমাম এজ কত? 21 থেকে 40 বছর হচ্ছে তোমার মিনিমাম এজ ক্যাটাগরি, ঠিক আছে। এবং সেই এজ ক্যাটাগরিটা তোমাকে 1 জানুয়ারি 2025 এই হিসাবে তোমাকে ধরতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর কি আছে? আপার এজ লিমিট কত আছে? 5 বছর পর্যন্ত ছাড় রয়েছে, 8 বছর পর্যন্ত ছাড় রয়েছে, 3 বছর ছাড় রয়েছে, তোমরা সেটা জানোই সবাই। যেমন হচ্ছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব 5 বছর ছাড় রয়েছে, ঠিক আছে। ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 8 বছর। তাহলে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কি কোনো ছাড় আছে? এই জিনিসটাকে আমরা দেখতে হবে তখন। কি বলছে? এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু সাচ ক্যান্ডিডেটস হু আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন ইন টার্মস of the তোমার directions contained in the তোমার judgment and order of the Honorable Supreme Court in Civil Applied number 4800 of 2024 dated 3rd April 2025 read with order date 17th April 2025 in MA number 709 of 2025। তার মানে এজ রিল্যাক্সেশন অনুসারে, মানে যারা যদি সুপ্রিম কোর্টের সেরকম অর্ডারে
যেটা রয়েছে সেই অনুসারে 2016 সালের ক্যান্ডিডেটটা এজ রিল্যাক্সেশন পাবে। তবে কোন ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাবে? যারা অলরেডি কোয়ালিফাইড মানে যারা চাকরিজীবী তারাই পাবে। এরকম নয় 2016 সালে পরীক্ষায় বসেছি, মানে আগে বসেছি কিন্তু পাস করতে পারিনি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা বা এজ রিল্যাক্সেশন পাবে কিনা, অ্যাপ্লাই তো করতেই পারবে বয়স থাকলে, তবে এজ রিল্যাক্সেশন পাবে কিনা সেটা নিয়ে এখানে কিন্তু পরিষ্কার কিছু বোঝা গেল না, কিছু বুঝতে পারিনি আমরা। সুতরাং সেই হিসাবে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, এখানে আমি দেখে বুঝতে পারলাম না বা পুরো নোটিফিকেশন দেখে তোমরাও হয়তো সেই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারলে না যে তারা এজ রিল্যাক্সেশন পাবে কিনা। তবে হ্যাঁ, এখানে একটা পরিষ্কার কথা বলে দিয়েছে যে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন, দেওয়া হবে টু সাচ ক্যান্ডিডেট, সেই মানে ক্যান্ডিডেটদের হু আর এলিজিবল ফর এজ রিল্যাক্সেশন ইন টার্মস অফ দ্য ডিরেকশন তোমার কন্টেন্ট ইন দ্য জাজমেন্ট অর্ডার। ঠিক আছে, যারা জাজমেন্ট অর্ডারে হয়েছে তারা অবশ্যই মানে যারা জয়েন করেছে এটা হিসাবে সেটাই বোঝাচ্ছে 2016 সালে যারা জয়েন ক্যান্ডিডেট তারাই হচ্ছে এজ রিল্যাক্সেশন পাবে, এছাড়া আদার্স কেউ কিন্তু এজ রিল্যাক্সেশন পাচ্ছে না। ঠিক আছে, এই বিষয়টা এখানে কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পারলাম। সুতরাং সমস্ত ধোঁয়া কেটে গেল, যেই সমস্ত চিন্তা ভাবনা ছিল সেগুলো বুঝতেই পারছি, আমি ধরে ধরে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার পড়াশোনা শুরু করো, ফর্ম ফিল আপ শুরু করো এবং পড়তে শুরু করো। তোমার আশেপাশে যে কোনো টিচারের কাছে ভর্তি হতে পারো, তোমার যদি যেমন তোমার ভালো লাগে মনে হয়, যদি, কারণ এটাই হচ্ছে লাস্ট ইয়ার মনে করে আমাদের পড়তে হবে, কারণ আবার পরীক্ষা কবে হবে আমরা কেউ জানি না। সুতরাং এবছর তোমাকে ভালো করে চিন্তা করে পড়াশোনা করতে হবে। 2.5 মাস সময়, খুব বেশি হলে টেনে পড়ে 2.5 মাস সময় বাকি আছে। এই 75 দিন বা এই 77 দিনের মধ্যে তোমাকে কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে, কিচ্ছু করার নেই। দিন রাত পড়তে হবে তোমাকে, কিচ্ছু করার নেই, কারণ এটা SLST পরীক্ষা। আর তোমরা যদি আমাদের কাছে ভর্তি হতে চাও, আমাদের কাছে বেশ কিছু নতুন ব্যাচ রয়েছে, যার ক্লাস সবে শুরু হয়েছে, 2-3টে ক্লাস হয়েছে, সেই ক্লাসগুলো রেকর্ডেড ফর্মেও কিন্তু তোমরা পাবে। আমি বলে দিই কি কি আছে। তোমাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে শুরু করে দিতে পারো ক্লাস। যেমন হচ্ছে হিস্ট্রি ক্লাস 16 জুন থেকে স্টার্ট হয়েছে, আমি সেই হিস্ট্রি ক্লাস করাই এবং অলরেডি আমার মাত্র একটা চ্যাপ্টার হয়েছে, সেটা হচ্ছে ইউরোপের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার ফ্রেঞ্চ রেভলিউশন, আমি চ্যাপ্টারটা পড়িয়েছি। তোমাদের মধ্যে যদি কেউ হিস্ট্রি নিয়ে পড়তে চাও আমাদের কাছে, তাহলে অবশ্যই এই ব্যাচে ভর্তি হতে পারো। কুপন কোড সব ব্যাচের ক্ষেত্রেই সমান, Y368 কুপন কোড ইউজ করতে হবে, মাত্র 2871 টাকা পড়বে পুরো ব্যাচটার কোর্স প্রাইস। ঠিক আছে, হিস্ট্রি কেটে বললাম। এখানে প্রত্যেকটি ক্লাস এখানে লাইভ পাবে, তুমি লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও পাবে, তুমি মক টেস্ট পাবে, PDF পাবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা ফুল ভিডিও কোর্স, ইতিহাসের পুরো সিলেবাসের উপরে ভিডিও কোর্স তোমরা এই ব্যাচের মধ্যে কিন্তু পেয়ে যাবে। তোমরা ইচ্ছে করলে এই ব্যাচটা নিয়ে ভালো করে পড়তে শুরু করে দাও, কারণ তোমার সামনে কিন্তু আর সময় নেই। 2 নম্বর ইংলিশের ক্লাসও কিন্তু মাত্র 3টে ক্লাস হয়েছে। তোমাদের মধ্যে যারা যারা ইংলিশের জন্য পড়তে চাইছো তারা ইংলিশের ব্যাচে ভর্তি হয়ে যাও। এখানে একজন টিচার নয়, এখানে আমাদের বেশ কিছু গেস্ট লেকচারাররা রয়েছে, যারা কলেজে পড়ান তারাও কিন্তু এখানে যুক্ত রয়েছেন। সুতরাং তোমাদের মধ্যে যারা যে সাবজেক্ট ইংলিশ এবং যারা 9, 10, 11, 12 পড়তে চাইছো তারা অবশ্যই ইংলিশের ব্যাচে ভর্তি হতে পারো Y368 কুপন কোড ইউজ করে। বেঙ্গলি ওয়ান অফ দ্য মোস্ট আমাদের ডিমান্ডেবল একটি সাবজেক্ট, তোমরা জানো। তোমাদের মধ্যে যারা বেঙ্গলিতে রয়েছে, টোটাল নাম্বার অফ 4, 2, 6 জন টিচার আমাদের কিন্তু এই বেঙ্গলি ব্যাচটাকে কভার করছে পুরো, সেই বেঙ্গলি ব্যাচটা পড়াচ্ছেন। তা তোমার সাবজেক্ট যদি বেঙ্গলি হয় এবং তুমি যদি 9, 10 এবং 11, 12 জন্য পড়াশোনা করতে চাও, তা তোমরা কিন্তু এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। ওকে, আচ্ছা, কুপন কোড Y368। আর কি কি ব্যাচ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল? আমাদের কাছে জিওগ্রাফির ব্যাচ রয়েছে, জিওগ্রাফিও কিন্তু মানে 2 থেকে 3 জন গেস্ট ফ্যাকাল্টি দিয়ে কিন্তু পড়ানো হচ্ছে। জিওগ্রাফি ব্যাচ এখানে 9, 10, 11, 12 দুটোকেই কভার করছে। এই ব্যাচের ক্লাস সবে শুরু হয়েছে, তোমাদের মধ্যে যে কটা ক্লাস হয়ে গেছে তোমরা প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড ফর্মে পেয়ে যাবে। 16 তারিখ থেকে ম্যাথের ক্লাস হয়েছে, টোটাল 7 জন মিলে এই ম্যাথের ক্লাসটি করাচ্ছেন। একজন দেখছো তোমরা, বাকি 7 জন হচ্ছে আমাদের গেস্ট লেকচারার যারা এসে তোমাদের পড়াচ্ছেন। অর্থাৎ ম্যাথ এত বড় একটা সিলেবাস যেটা কভার করতে টোটাল 7 জন, সব থেকে বেশি জন টিচারের কিন্তু প্রয়োজন হচ্ছে। তাই তোমাদের মধ্যে যারা যারা ম্যাথে ভর্তি হতে চাও তারা Y368 কুপন কোড ইউজ করে কিন্তু নিয়ে নিতে পারো। আর কি কি রয়েছে? আমাদের রয়েছে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, 20 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে আগামীকাল থেকে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস শুরু হচ্ছে। 9, 10 এর জন্য
অনলি 9-10 এর জন্য তোমাদের মধ্যে যারা ফিজিক্যাল সায়েন্স ব্যাচটি নিতে চাইছো তোমরা কিন্তু ব্যাচটা নিতে পারো। কুপন কোড Y368, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট সবকিছু রয়েছে। এখানেও কিন্তু আরও একজন তোমাদের সঙ্গে জয়েন করতে চলেছেন, যিনি অলরেডি WBCS A গ্রেড অফিসার এবং যার সাবজেক্টও কেমিস্ট্রি, এবং বাইরে থেকে বেশ কিছু গেস্ট লেকচার, অর্থাৎ টোটাল 5 জন এই ব্যাচে কিন্তু তোমাদের কভার করবেন। আর অন্যদিকে রয়েছে আমাদের লাইফ সায়েন্সের ব্যাচটাও কিন্তু 9-10 এর জন্য 16 তারিখ থেকে শুরু হয়েছে। একাধিক টিচারের দ্বারা এই ব্যাচটি কিন্তু তোমরা কভার করতে পারবে। এটাও ব্যাচে কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে বা ক্লাস স্টার্ট হয়ে গেছে। প্রত্যেকটি ব্যাচে এখানে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, PDF পাবে, সব কিছু কিন্তু রয়েছে। তাই তোমাদের মধ্যে যারা এবছরকে পাখির চোখ দেখে পড়তে চাইছো, ঠিক আছে, তাদের জন্য বলবো আর দেরি নয়, সময় অনেক নষ্ট হয়েছে, এবার পড়াশোনা করো। কারণ 70 দিন সময় একদম কম, আর এই 70 দিন সময় তোমাকে কিন্তু রেডি হতে হবে এই ব্যাচগুলোতে, মানে ক্লাসগুলোকে করে নিজেকে তৈরি করতে, ঠিক আছে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই 7টি সাবজেক্টের মধ্যে কোনো একটি সাবজেক্টে আমাদের কাছে পড়তে চাও, ডিরেক্টলি কল করো ভর্তির জন্য। নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলি, 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ভর্তির জন্য। আমরা অবশ্যই তোমাদের হেল্প করব, কোনো রকম অসুবিধা নেই। কুপন কোডটা মনে রাখবে Y368। ওকে, তো চলো আজকের সেশন এইটুক পর্যন্তই রাখছি। তোমরা যারা যারা এই সেশনটি দেখলে এবং তোমাদের মধ্যে 3টে প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্ন তোমার কাছে এসে দাঁড়ালো বা সমস্যা সৃষ্টি করেছিল, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে এবার নিশ্চিন্তে ফর্ম ফিল আপ করো। যারা ব্যাচে ভর্তি হওনি তারা অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করো। 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নিও ভর্তির জন্য, ঠিক আছে। তো সেশন এখানেই রাখছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে আরো নতুন ভিডিও আনলে তোমার কাছে সেই ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। ধন্যবাদ প্রত্যেককে, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট নোটিফিকেশন শোতে।